আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। আলোচনার জন্য আজ আমাদের সঙ্গে আমন্ত্রিত অতিথি হিসেবে আছেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিপিবির সাধারণ সম্পাদক জনাব রুহিম হোসেন প্রিন্স। প্রিন্স ভাই, আশা করি আপনি ভালো আছেন। আমাদের অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাচ্ছি। জি, ধন্যবাদ আপনাকে। প্রিন্স ভাই, আমি আপনাদের একটা দলীয় প্রসঙ্গ দিয়ে শুরু করতে চাই। আপনারা দেখলাম যে সংস্কার কমিশনের সঙ্গে দেখা করেছেন, আপনাদের কিছু প্রস্তাবনা দিয়েছেন। তো সব মিলিয়ে সংস্কার কমিশন যে সমস্ত কর্মকাণ্ড করছে, আপনাদের কাছে কেমন মনে হচ্ছে? আপনাদের প্রস্তাবনাগুলো নিয়ে তাদের আগ্রহ কেমন, অথবা তাদের যে যে সমস্ত অপশনস গুলো ছিল সেগুলো নিয়ে আপনাদের মূল্যায়নটাই বা কেমন? এটা যদি সাধারণ মানুষ তো সংস্কার নিয়ে খুব চিন্তা করে, তো সেই বিষয়টা আপনি মানে কিভাবে ব্যাখ্যা করছেন? জি, ধন্যবাদ আপনাকে। আসলে এই যে ঐক্যমত্য কমিশন, যারা বিভিন্ন বিষয় সংস্কারের কথা, তারা না, সরকারের পক্ষ থেকে বলা হয়েছে এবং এটা আমরা সবাই জানি, অনেকগুলো সংস্কার কমিশন গঠিত হয়েছে। তার মধ্যে 6টি সংস্কার কমিশন তারা তাদের সংস্কার প্রস্তাবনা এবং তার থেকে সিলেক্টেড কিছু প্রশ্ন তা অনেক আগেই দিয়েছিলেন, এবং সেটা নিয়েই তারা আলোচনায় আমাদের যে নির্ধারিত দিন আমরা গিয়েছিলাম, এবং আসলে আলোচনা সমাপ্ত হয় নাই। এরপরও আরো একদিন আলোচনা হবে, না হলে আমরা ওইগুলো কমপ্লিট করতে পারিনি। তা আমি খুব ছোট করে যদি বলি যে আমরা এইটা পাওয়ার পরেই ওনাদেরকে যখন আমরা এর উত্তরটা দিয়েছিলাম, তখনই আমরা লিখিতভাবে ওনাকে জানিয়েছিলাম যে আপনাদের টোটাল যে আলোচনা সেটা কিন্তু অজস্র প্রশ্ন, অজস্র বক্তব্য, সবই আলোচনার দাবি রাখে। কিন্তু যেটা মাত্র আপনার 166টা প্রশ্ন সামনে এনেছেন, এগুলো অনেক ক্ষেত্রে অস্পষ্ট এবং অনেক ক্ষেত্রে অস্বচ্ছ। অনেক ক্ষেত্রে আমাদের কাছে মনে হয়েছে কোনো কোনো প্রশ্নকে আপনারা পরিকল্পিত সামনে আনছেন, যেটা যথাযথ না। এগুলো আমরা যেদিন আলোচনা হবে সেদিন কথা বলবো, এটা আগেই বলেছিলাম। এবং আমি ধন্যবাদ জানাই, আমরা যে গেলাম গত 13 তারিখে, সেদিন যে আলোচনা হয়েছে, আমি এটা অন্তত পক্ষে যতটুকু বুঝেছি, আলোচনার পরিবেশটা খুবই ভালো ছিল। আমাদের আন্তরিক এবং সৌহার্দ্যপূর্ণ পরিবেশে আলোচনা হয়েছে। ফলাফল কি হবে সেটা অন্য আলোচনা আর কি। এই জন্য তাদেরকে ধন্যবাদ জানিয়েছে। আমি এক্ষেত্রে প্রথমত ওনাদেরকে যেটা বলেছি শুরুতে আমাদের পক্ষ থেকে, যে আপনারা যেমন ওনারা কতগুলো কোশ্চেনিয়ার করে বলেছে মত, মানে একমত, দ্বিমত, আংশিক একমত, তারপরে করেছেন কিভাবে হবে, প্রজ্ঞাপন দিয়ে না গণপরিষদ করে না গণভোটের মাধ্যমে, এইভাবে গেছে। আমরা প্রথমেই কোশ্চেন তুললাম যে আমরা যে অস্পষ্ট অস্বচ্ছ বলেছি, আপনারা যদি এত কোশ্চেন না করে, ঠিক আছে মত একমত বলতে পারেন, মন্তব্যের ঘর রাখেন, কিন্তু যদি একটা কলম রাখতেন যেগুলো বাস্তবায়ন হবে নির্বাচিত সংসদের মাধ্যমে, তাহলে আমাদের বিবেচনায় বহু প্রশ্ন এবং বহু আলোচনা মিটে যেত। এটা আমরা প্রথমেই বলার চেষ্টা করলাম। এ ব্যাপারে যাই হোক ওনারা একটা ওনাদের মতো ব্যাখ্যা দিলেন, সেটা নিয়ে আমি আর আলোচনা তুলছি না সময়ের জন্য। এটা গেল 1 নম্বর। দ্বিতীয়ত, আমরা সূচনা যেটা করলাম, কারণ সংবিধান নিয়ে যে আলোচনাটা হলো সেটাই তো আমাদের কাছে মনে হয়েছে প্রধান। এবং কোশ্চিনিয়ার গুলো নিশ্চয়ই আপনি দেখেছেন, তাতে ওনাদের যে সিলেক্টেড যে বিষয়গুলো, তাতে ওনারা বিভিন্ন যে সংস্কারগুলোর কথাটা সামনে এনেছেন, সেটা কিন্তু প্রধানত সংবিধান রিলেটেড। এবং আমাদের নাম হয়েছে সংবিধান সংস্কার কমিশন, কিন্তু আমরা যতটুকু বুঝি তাতে যেভাবে প্রশ্ন সাজানো হয়েছে এবং যে তাদের যে পরিকল্পনা অন্তত পক্ষে তারা চায়, আমি সেটা বলবো তাদের আকাঙ্ক্ষা, সেটা চাইতেই পারে যে কেউ, সেটা হচ্ছে আসলে পুরো সংবিধানটাই পুনর্লিখন। আমরা এটার ঘোরতর দ্বিমত প্রথমেই বলেছি যে না, এটা আমরা চাই না। এটা হবে সংবিধানের যে অসম্পূর্ণতা আছে, 72-এর সংবিধান, এটা দীর্ঘ আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে আসছে, মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে আসছে, সুতরাং এর অনেক অসম্পূর্ণতা আছে। এবং কমিউনিস্ট পার্টির পক্ষ থেকে আমরা কাগজ পড়ে ওনাদেরকে জানাইলাম যে আমরা এই যে অসম্পূর্ণতার কথা এখন বলছি তা না, অনেকে আজকে সংস্কারের কথা বলছেন, কিন্তু আমরা 72 সালের 18ই অক্টোবর 1972 সালে লিখিতভাবে গভর্নমেন্টকে বলেছিলাম যে আমরা তো সমাজতন্ত্র চাই, এটা সমাজতান্ত্রিক সংবিধান না, এটা একটা, এর মধ্যে গণতান্ত্রিক উপাদান আছে, কিন্তু সেই গণতান্ত্রিক উপাদানে অনেক ঘাটতি আছে, সেগুলো পূরণ করেই করতে হবে। অনেক কিছু ওই সময় সরকার শোনে নাই। এবার বললাম আপনাদের সুযোগ আছে, আপনারা কিছু রিকমেন্ড করে যান, নির্বাচিত সংসদ সেটা বিবেচনা করবে। আমাদের ফান্ডামেন্টাল দ্বিমত যেটা বলেছি, সেটাই বলে আমি এই পয়েন্টে থামতে পারি। সেটা বলেছি ওনারা যে প্রস্তাবনা এবং অন্য জায়গায় যেটা নিয়ে আসছে, তাতে আমাদের কাছে মনে হয়েছে অনেক ক্ষেত্রে ওনারা 71-কে কাউন্টার পোজ করছেন 24-এর গণ অভ্যুত্থানের সাথে।
আমাদের কথা পরিষ্কার। আপনি প্রিয়াম্বেল পড়লে এই জিনিসটা আমার ধারণা যে কেউ পরিষ্কার হবে, কিন্তু সামনে আসছে না এটি। ওনাদের যে ডাউস পুস্তিকা, তার মানে প্রারম্ভিক আপনি বক্তব্য পড়লে এটা দেখবেন। আমরা বলেছি মুক্তিযুদ্ধ আমাদের মূল ভিত্তি, তার চেতনাকে অনেকে অপব্যবহার করেছে সেটা অন্য আলোচনা, কিন্তু এটাকে ভিত্তি করে 24-এর গণঅভ্যুত্থান আকাঙ্ক্ষাকে সামনে ধরে আগাতে হবে, এটা একটা। আর একটা হচ্ছে এই যে দেশের নামে বাংলা ইংরেজি যে শব্দগুলো আনা হয়েছে, এটা অহেতুক বিতর্ক। কারণ কিছু পয়েন্ট বিতর্ক করলে আমরা বাংলাদেশটাকে তো চিনি, ওইটাকেই প্রধান হয়ে যায়। আসল অনেক প্রকৃতপক্ষে অনেকগুলো সংস্কারে যে কাজ করা দরকার সেটা কিন্তু আলোচনার বাইরে থাকে। যেমন মূলনীতির প্রশ্ন তারা সামনে নিয়ে এসেছেন, এরকম এরকমের অনেকগুলো প্রশ্ন এসেছে যেটা আমরা মনে করি এইখানে আলোচনা অপ্রয়োজনীয়। আরেকটা কথা আমি বিশেষভাবে বলি, সেটা হচ্ছে আমরা বিশেষভাবে দৃষ্টি আকর্ষণ করলাম নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন উদ্দেশ্যে এবং পুরো সংস্কার কমিশনকে। বললাম, আমরা অন রেকর্ড বললাম যে 2024-এর 5ই অক্টোবর আমরা যখন আমাদের প্রধান উপদেষ্টা মহোদয়ের আমন্ত্রণে ওনার সাথে দেখা করলাম, তখন কিন্তু ওনাকে লিখিত আমরা কাগজ দিয়েছি, বলেছি যে আমরা সুষ্ঠু, গ্রহণযোগ্য, অবাধ নির্বাচনের জন্য যা যা সংস্কার করা দরকার সেটা করে নির্বাচন করেন, এটা হচ্ছে প্রধান কাজ। আমরা বললাম যে যিনি এই দায়িত্ব পালন করছেন প্রধান নির্বাচন ব্যবস্থা সংস্কারের, ওনার সাথে দীর্ঘদিন আমরা আলোচনা করছি। কারণ আমাদের নির্বাচন অবাধ করতে গেলে একটা কি করতে হবে, ভোটে দাঁড়ানো এবং ভোট দেওয়ার সমসুযোগ করতে হবে, টাকার খেলা মুক্ত করতে হবে, পেশি শক্তি মুক্ত করতে হবে, এখানে সাম্প্রদায়িক আঞ্চলিক প্রচার মুক্ত করতে হবে, প্রশাসনিক কারসাজি 100% মুক্ত করতে হবে, ভয়ের রাজত্ব বন্ধ করতে হবে। আর দীর্ঘদিন শেখ হাসিনার আমলে নির্বাচন ব্যবস্থা ধ্বংস হয়ে গেছে, সেইটাকে পুনর্জীবন করেই এই কাজটা করতে হবে। তো ওনাকে বললাম যে আপনি আপনার পুস্তিকায় অনেক এর মধ্যে এই ধরনের কাজের অনেকগুলো ভালো কথা লিখেছেন, কিন্তু আমরা একটা বিশেষ দৃষ্টি আকর্ষণ করলাম, টাকার খেলা আপনি বন্ধ না করে গতবারের থেকে টাকা বাড়ানোর প্রস্তাব করেছেন, কিন্তু আপনি কোশ্চেনের মধ্যে এই আলোচনাগুলি আনেন নাই। তাহলে এই আলোচনাগুলো হলে ভালো নির্বাচনের জন্য ঐক্যমত্য কিন্তু আমরা যেমন নিজেরাও করতে পারতাম, আর সবচেয়ে বড় হতো আলোচনার পরে টেলিভিশন যখন আমাদেরকে জিজ্ঞেস করে, আমরা যদি এই কথাগুলো বলতাম তাহলে মানুষকেও কিন্তু সচেতন করতে পারতাম, তাদেরও আলোচনা আমরা শুনতে পারতাম কোনটা কি হলে ভালো হয়। সুতরাং আপনার টোটালিটিতে ভাবেন যে কোনটা করা উচিত। আমরা আমাদের কথাগুলো বললাম, আপনারাও ভেবে আপনারা যদি রিথিঙ্ক করার সুযোগ থাকে করেন, আর আপনাদেরও কতগুলো আমরা ব্যাখ্যা শুনলাম, আমাদেরও যদি কোনো পয়েন্ট রিথিঙ্ক করার সুযোগ থাকে করে আমরা করব। কিন্তু মূল কথা হচ্ছে কোনো অজুহাতে নির্বাচন যাতে ব্যাহত না হয় এইটা দেখার বাংলাদেশের নাগরিক হিসেবে আপনাদের দেখার দায়িত্ব। আশা করি সেই কাজটুকু আপনারা করবেন। জি, আপনি একটা কথা বললেন যে আপনাদের কাছে মনে হয়েছে যে সংস্কার কমিশন যেন আপনার 24কে 71-এর সমান্তরালে নিয়ে আসছে, এই ধরনের একটা কথা বললেন, অথবা বিকল্প হিসেবে আনছে। আমরা কিন্তু এই প্রবণতাটা ইদানিং কিন্তু লক্ষ্য করছি। আপনি নিশ্চয়ই খেয়াল করেছেন কিছুদিন আগে শাহবাগের যে সমাবেশটা ছিল, সেখানে এমন কিছু স্লোগান দেওয়া হয়েছে যে স্লোগানগুলি আসলে 71-এর যে চেতনা তার সঙ্গে ঠিক সাংঘর্ষিক। এবং একই ঘটনা আপনি মানে এর মধ্যে উল্লেখ করেছেন যে বগুড়ায় উদীচী সভায় সেখানে জাতীয় সঙ্গীতকে গাইতে যাওয়ার সময় মানে আপনার বাধা দেওয়া হয়েছিল। এই যে প্রবণতাগুলো, এই প্রবণতাগুলোকে আপনি আসলে কি ওইটা চিন্তা করে বলেছেন নাকি? না, এটা আমরা যেটা দেখলাম একটা গণঅভ্যুত্থানের পরে একটা হয় কি, যেহেতু ধরেন 90-এর গণঅভ্যুত্থান 3টা জোট ছিল, ছাত্ররা, আমি তখন ছাত্র আন্দোলন আমরা করেছি সেই 80-র দশক থেকে, এটা গড়েই তোলার একজন সামান্য কর্মী হলো ছিলাম একেবারে সেই 82 তার আগে থেকে। তা একটা ধরেন রাজনৈতিক আন্দোলন, তার মধ্য দিয়ে গণঅভ্যুত্থান, তার কিন্তু কারা কি করছে বোঝা যায়। কিন্তু এইবারের গণঅভ্যুত্থানে আমাদের দীর্ঘ এই 1 যুগেরও বেশি সময় ধরে এই ফ্যাসিবাদী সরকার, স্বৈরাচারী কর্তৃত্বের সরকারের বিরুদ্ধে সংগ্রাম ছিল, কিন্তু আমাদের ছাত্র এবং অন্য বন্ধুরাও সেই দিকে সে সামনের কাতারে ছিলেন। শক্তির ভারসাম্যে আমরা কিন্তু দেখলাম, পরে এটা সুনির্দিষ্ট করে দেখলাম, অনেক উগ্রপন্থা সামনের দিকে চলে এসেছে। আমাদের কাছে এখন এটা আরো দিন দিন স্পষ্ট হচ্ছে, তারা পরিকল্পিতভাবে মুক্তিযুদ্ধের বিরোধী অবস্থান এবং তাদের অবস্থানকে কিন্তু তারা সুনির্দিষ্ট করছে এবং সুযোগ বুঝেই এই কাজগুলোকে আঘাত করছে। আপনি যে কথা বললেন শাহবাগ, দেখেন এটা ছাত্ররা ছাত্ররা বা যে কোনো দল ডিমান্ড করতে পারে, সেটা তার গণতান্ত্রিক অধিকার। আমি একমত না হলেও তার কণ্ঠ ঠিক থাকুক সেটা চাই, কিন্তু এইটাকে তো আমাদের গোলাম আজমের বাংলায় এটা তো আমরা ভাই এগ্রি করতে পারি না। এই বাংলাদেশে অন্যর বাংলায় এগ্রি করতে পারি না। জাতীয় সঙ্গীত গেয়ে তারা প্রোগ্রাম শেষ করতে চাইছে, জাতীয় সঙ্গীতকে বাধাগ্রস্ত হলো। বগুড়ার খবর আপনি দেখলেন, উদীচী তাদের বাধাগ্রস্ত করেছে। আমি আজকে সকালে অনলাইনে একটা দেখলাম
যে কালকে একটা টেলিভিশন, তারা বগুড়ার ঘটনা তো সত্য, সেইটা নিউজ করার পরে তারা এটাকে আবার প্রত্যাহার করেছে দুঃখ প্রকাশ করে। আজকে দেখলাম সম্ভবত কোনো একটা অংশ বলেছিল যে দুঃখ প্রকাশ করো, না হলে তারা ওই টেলিভিশনের সামনে যে তারা হামলা কি বলে যে বিক্ষোভ করবে। তার মানে আজকে একটা মবের সন্ত্রাসী কার্যক্রম এমন জায়গায় চলে গেছে, আপনি ভয়ের রাজত্ব তো আগে একরকম ছিল, এখন এমন ধরনের আবির্ভূত হয়েছে আপনি কিন্তু ইচ্ছা করলেও যেন কথা বলতে পারছেন না। তাহলে আমি দেখি এইভাবে তারা তাদের যে একাত্তরের আমাদের বিরোধী যে বয়ান ছিল সেটাকে এস্টাবলিশ করার জন্য তারা শুধু সামনের ভূমিকা না, তারা একটা ভয়ের রাজত্ব কায়েম করেও একটা কাজ করার চেষ্টা করছে। আমার মনে হয় যে এদেরকে পরিষ্কার করে এটাকে আমরা ঠান্ডা মাথায় বলি, মনে রেখেন 200 বছর ব্রিটিশ বিরোধী শাসন, 24 বছরের পাকিস্তান বিরোধী সংগ্রাম, আর 9 মাসের সশস্ত্র মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে অর্জিত বাংলাদেশে এইটা কখনোই কেউ গ্রহণ করবে না। এবং দেখেন, এই স্বাধীন বাংলাদেশে গণতন্ত্র সুপ্রতিষ্ঠিত হয়নি, বৈষম্যমুক্ত বাংলাদেশ হয়নি বলেই 90-এর গণঅভ্যুত্থান হয়েছে, 24-এর গণঅভ্যুত্থান হয়েছে। সুতরাং 71-কে কেউ পেছনের দিকে নিয়ে চাইতে পারবে না। এই অপচেষ্টা করলে আমি মনে করি যেটা গণতন্ত্রের জন্য ক্ষতি হবে, 24-এর আকাঙ্ক্ষাকেও প্রশ্নবিদ্ধ করবে। আরেকটা জিনিস আমি যেমন আপনি যে কথাটা বললেন যে সংস্কার বলেন, আলোচনা বলেন, পলিটিক্যাল পার্টির সঙ্গে গভর্নমেন্টের আলোচনা বলেন, এগুলো তো একটা নির্বাচনকে কেন্দ্র করে। একটা নির্বাচন আসলে আমাদেরও প্রত্যাশা, আপনারও প্রত্যাশা নির্বাচন আসুক, কিন্তু নির্বাচন আসলে যতদিন লাগবে ততদিন তো দেশটাও চলবে। এই সরকার, এই তত্ত্ব, এই অন্তর্বর্তীকালীন সরকার দেশ কেমন চালাচ্ছে আপনাদের সাধারণ মানুষের মানে কি অনুভূতি আপনারা দেখছেন? দেখুন, সবচেয়ে আমি আপনাকে ধন্যবাদ জানাই যে শেষ পয়েন্ট যেটি বললেন যে সাধারণ মানুষের অনুভূতি কি, এইটা কিন্তু একটা অনুচ্চারিত থেকে যাচ্ছে। দেখেন, আমরা অনেক সময় তথ্যের আশ্রয় নিই, আমি তবুও ওইটা একটা নিয়েই বাস্তবে চলে আসি যে ওয়ার্ল্ড ব্যাংক, আমরা তার অনেক তথ্যকে যথাযথ মনে করি না, তাদের ঋণ শর্ত যুক্ত হয়, আমরা তাকে পছন্দ মোটেই করি না, সেটা অন্য আলোচনা। কিন্তু তথ্য উপাত্ত আমাদের দেশ এবং তাদেরটাও, যেটা সরকার খুব পছন্দ করে, তাদের কথাই দেখেন, তারা বলছে 30 লক্ষ মানুষ আরো বেশি দরিদ্র হয়েছে। আর তো বলার অপেক্ষা রাখে না। এটা আমরা যদি এই সময় দেখি, মানুষের প্রকৃত আয় মানে জিনিসপত্রের দাম বেড়ে গেলে তো আয় কমে যায়। আগে 1000 টাকা নিয়ে বাজারে গেলে আপনি যা পেতেন, এখন আপনাকে যদি 1000 টাকা দিয়ে আপনি যখন জিনিস কমছেন, তার মানে তো আপনার আয় কমে গেছে। কাগজে কলমে আয় না কমলেও, বা আপনার এখন হয়তো 1000-এর জায়গায় 1200 টাকা দেওয়া হলো, আপনি কিন্তু আগে 1000 টাকায় যা জিনিস পাইতেন এখন পাচ্ছেন না। সুতরাং আপনার জীবনযাত্রার মান কি, এটা হচ্ছে মূল কথা। সেক্ষেত্রে বাংলাদেশের অধিকাংশ মানুষ, সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় বেড়ে যে তাদের অবস্থাটা কিন্তু খুব ভালো আছে বলে আমরা মনে করছি না। এটা 1 নম্বর। 2 নম্বর, আপনি দেখবেন অন্ততপক্ষে একটু কম খেয়ে থাকলেও মানুষ একটু শান্তিতে থাকতে চায়, কোনো শান্তি নাই। সে একটা এই যে ভয়ের আর একটা নতুন ধরনের রাজত্বের মধ্যে আছে, কখন কি হয়। তা সুতরাং সেই অনুযায়ী মানুষ ভালো আছে বলে মনে নাই, মানে এটা বাস্তব নাই, এটা দেখা যাচ্ছে না। তারপর আপনি দেখেন যে এই যে আমাদের রিক্সা চালক ভাইরা, অনেকে তো বাধ্য হয়ে রিক্সা চালায়, ফুটপাতের দোকান তো বাধ্য হয়। আমরা এই জায়গায় বিকল্প কর্মসংস্থান করে আমরা তো এটাকে বাদই দিতে চাই, কারণ অমানবিক পেশা কেন থাকবে? আমাদের ব্যাটারি চালিত রিক্সা আমাদের কেন নগর জীবনে বড় বড় রাস্তায় চলবে? এটা নিয়ে এই কোশ্চেনে আমরা আপত্তি করি না, কিন্তু তার বিকল্প জায়গা তো দিতে হবে, তার একটা নিয়ম কানুনের মধ্যে আনতে হবে। আপনি বলেন, উত্তর সিটি কর্পোরেশন কোনো যারা করলো, আমি ওই কমিশন কাউন্সিল কি বলে মেয়রকে নিয়ে কথা বাদই দিলাম, উনি কি বলে নাজেল হয়েছেন, ওটা বাদ দিলাম। কিন্তু উনি এসে যদি কিছু নিয়ম কানুন করার কথা চিন্তা করতে, তা না করে উনি সোকল্ড হিরোইক পজিশন নিলেন যে কিভাবে এটাকে ধ্বংস করে দেওয়া যায়। পরে আবার পপুলিস্টিক পজিশনের থেকে 1.5 লাখ টাকা ওনাদেরকে দিয়ে একটা বিরাট মিডিয়ার কাভারেজ সহ মনে হলে উনি আরেকজন যেন নাজেল হয় একটা বিখ্যাত মানুষ। তা কথাটা আমি কোনো ব্যক্তিকে বলছি না, এই অ্যাটিচিউডটাই কিন্তু সাধারণ মানুষের জীবনকে আরো দুর্বিষহ করে তুলছে। আরেকটা কথা আমি বলি, দেখেন, এই যে আমাদের দেশে, এটা সবাই জানে, এই জন্য তবু খালি উল্লেখ করতে হয়, বিদেশে অবস্থানরত শ্রমজীবী মানুষ, আমি বড় লোকের কথা বলছি না, আমার গার্মেন্টস শ্রমিকরা আর কৃষক ক্ষেতমজুররা আর হচ্ছে ক্ষুদ্র শিল্প, তারাই তো দেশটাকে বাঁচিয়ে রেখেছে। গতবার কৃষি খরচ বেড়ে গেছিল, দাম কিন্তু যথাযথ পাইনি। এইবার কি হবে জানি না, তবে আমরা প্রত্যাশা করি এটা যথাযথ থাকবে। তাহলে আমাদের মানুষ মোটামুটি একটা ভালো থাকতে, মানে কি বলে, খাওয়া পড়াটা একটু নিশ্চয়তা থাকতে পারে। চালের দাম যদিও আকাশচুম্বী, এইসব জায়গায় সরকার আসলে আমরা দেখছি কোনো যথাযথ নজর তাদের নাই। বরঞ্চ
আমি এই কথাটা বলি, আর একটা অনিচ্ছরিত আলোচনা, আপনি এই সংস্কার প্রস্তাবের কথা বলি, যেমন সংবিধান সংস্কারের মধ্যে আমাদের বিবেচনা অহেতুক ভাবে ওনারা মুক্তবাজারকে এস্টাবলিশ করার কথা আবার বলেছেন। কিন্তু মুক্তবাজার নামে বাংলাদেশে যা চলছে এটা তো লুটপাট তন্ত্র, কে না জানে। ইকোনমির এই লুটপাট তন্ত্র যদি বন্ধ না করতে পারে, আপনি কোনো ভালো উদ্দেশ্য দিয়ে কিছু করতে পারবেন না। তা আজকে আপনি দেখেন, দেশে অনেক কিছু তারা করলেন, ওই সিন্ডিকেট তো ভাঙার কাজ করতে পারলেন না। বাজার নিয়ন্ত্রণে যে সিন্ডিকেট একটা বড় কাজ, সেটা তো ওনাদের কোনো ভূমিকাই আমরা দেখছি না। একটা বৈষম্যহীনতার কথাই আন্দোলনের অন্যতম ছিল, বৈষম্যর কোনো আলোচনা শোনেন? কোনো আলোচনা কিন্তু নাই। সুতরাং আপনি গণতন্ত্রকে যদি সুপ্রতিষ্ঠিত না করি, জনজীবনে যদি শান্তি না আনতে পারি, বৈষম্যকে যদি ঠিক রাখি, এবং আমরা দেশি বিদেশি লুটেরা গোষ্ঠীর সিন্ডিকেট তাদের স্বার্থের পাহারা দেই, এবং বিদেশি আধিপত্যবাদী এবং সাম্রাজ্যবাদী শক্তিকে পাহারা দেওয়াকে প্রধান করে কাজ করি, তাহলে যা সংকট হবে, আমি বর্তমান সরকারের চেহারা সেটাই দেখছি। তারা বরঞ্চ এই 9-10 মাসে জনস্বার্থে উল্লেখযোগ্য কোনো কাজ করেছে বলে আমার কাছে মনে হয়নি। বরঞ্চ তারা সিন্ডিকেট ব্যবসায়ী, তাদেরকে কনসলিডেট করার সুযোগ দিয়েছে, এবং আধিপত্যবাদী সাম্রাজ্যবাদী শক্তিকে বাংলাদেশে আসার নানা সুযোগের পথ তৈরি করতে চাইছে। এর বিরুদ্ধেই জনগণকে রুখে দাঁড়িয়ে 24-এর গণঅভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা, সেটা হচ্ছে গণতন্ত্র, স্বৈরাচার যাতে ফিরে না আসতে পারে এবং বৈষম্যহীন বাংলাদেশ করতে পারি, সেই লক্ষ্যে জনগণকে ঐক্যবদ্ধ হওয়া দরকার বলে আমরা মনে করি। জি, অনেক ধন্যবাদ জনাব রহিম হোসেন প্রিন্স। আপনি আপনার গুরুত্বপূর্ণ সময় দিলেন আমাদেরকে, বিভিন্ন বিষয় নিয়ে কথা বললেন। প্রিয় দর্শক, আপনারা শুনলেন জনাব রহিম হোসেন প্রিন্সের বিশ্লেষণ। আমার ধারণা আপনাদের এগুলো ভালো লেগেছে। তারপরে আপনাদের কোনো মতামত থাকলে আমাদের লিখে জানাবেন। আগামীতে প্রিন্স ভাই যদি সময় দেন, ওনার সঙ্গে আবার আমরা বসার চেষ্টা করব। সকলকে ধন্যবাদ, এখন এ পর্যন্তই। আল্লাহ হাফেজ। ধন্যবাদ সবাইকে, সালাম থাকলো সবার জন্য।